এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে শিরোনাম রেখেছি জোটবদ্ধ রাজনীতির লাভ ক্ষতি। আমি মাশায়েখ শশী আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি। দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9। একই সাথে আমরা স্টুডিওতে পেয়েছি সামান্তা শারমিনকে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে জামায়াত ইসলামের আমিরদের এক্স অ্যাকাউন্ট যেটা হ্যাকড হয়েছিল, সেই অভিযোগের মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত বঙ্গভবনের কর্মী মোহাম্মদ সারওয়ার আলম। অ্যাকাউন্ট হ্যাক, তার পরবর্তীতে হ্যাকের কারণ, সম্ভাব্য কারণ, ডিবির হেফাজতে নেওয়া, আজকে পর্যন্ত জামিন, মানে কি হচ্ছে, আপনি কি দেখছেন, কোথায় যাচ্ছে এই ঘটনাটা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় সামান্তা শারমিন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। জামায়াত নির্বাচনে এরকম একটা আবহ তৈরি করেছে যে তারা ক্ষমতায় বসে গেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে তাদের প্রতিদিন একটার পর একটা ব্ল্যান্ডার করে যেটুকু একটি শক্তিশালী বিরোধী দল হবার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটুকু তারা নস্যাৎ করে ফেলছে। বাংলাদেশে গণতন্ত্রের স্বার্থেই ফ্যাসিবাদের পতনের পরে একটি ভালো সরকারি দল যেমন দরকার, একটি শক্তিশালী বিরোধী দলও দরকার, যাতে ইমব্যালেন্স তৈরি না হয় গণতন্ত্রে বা সরকার পরিচালনায়। কিন্তু জামায়াতকে নিয়ে সেরকম একটা প্রত্যাশা জনমনে অনেকের তৈরি হয়েছিল এবং ভাবছিল যে জামায়াত যদিও মনে করছে তারা অনেক কিছু করে ফেলবে, কিন্তু অ্যাটলিস্ট একটি শক্তিশালী বিরোধী দল হবে। কিন্তু তারা আসার পরে দেখেন একটার পর একটা ব্ল্যান্ডার করছে। প্রথমে হলো তাদের এক নেতা ডাকসু বেশ্যাখানা এই কথা বলে প্রথম নারীদের একটা অবমাননা করলো এবং ব্যাপক সমালোচিত হলো। তারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একজনও নারী প্রার্থী দিল না, সেটা আর একটা ধাক্কা। জামায়াতের আমিরের যে এক্সের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এখনও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে সেই স্ট্যাটাসটা যে আসলে তারা দেয়নি বা হ্যাকড হয়েছে। কারণ হ্যাকড হওয়ার জন্য বারবার আমরা অনেকেই শুধু দুটো জিনিস চেয়েছিলাম, যে তার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে কেউ তার কাছে তার মোবাইলে এবং তার ইমেইলে যে একটা মেসেজ আসবে যে তোমার এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে চাচ্ছে, এটা তুমি কিনে এই শুধুই মেসেজ দুইটা দেখাক, সেটা কিন্তু এখনও দেখাতে পারেনি। মাঝখান থেকে কি করেছে, এই যে প্রশ্নটা আনলেন যে একজন সরকারি কর্মকর্তা নবম গ্রেডের সহকারী কম্পিউটার প্রোগ্রামার বা কি এরকম, মানে তার সার্ভিস লেন্থ 32 বছরের শেষ বছর চলছে এবং এইখানে তাকে বলি দেয়া হলো শুধুমাত্র জামায়াতের ওই ইজ্জতহানি কমানোর জন্য। কারণ কি, এখন বলিটা দুই পক্ষ থেকে দিয়েছে আমার ধারণা। এক হলো গিয়ে ওই যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে, এখন জামিন হচ্ছে ঠিক আছে, অ্যারেস্টটা কেন করা হলো? তার বিরুদ্ধে তদন্ত ছাড়া একজন সরকারি কর্মকর্তারে কোনো প্রমাণ ছাড়া অ্যারেস্টই তো করতে পারে না। অ্যারেস্ট নিয়েই তো ডিবির মধ্যে দুই ভাগ হয়েছে বলে সংবাদ মাধ্যমে এসছে এবং ডিবি প্রধান প্রেশার ক্রিয়েট করে তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে অ্যারেস্ট করিয়েছেন, সেই কথা সংবাদ মাধ্যমে আসছে। এটা তো আমরা বলছি না, সংবাদ মাধ্যম বলছে। এবং যেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছিল, যাকে অভিযুক্ত করা হয়েছিল, সেও নাকি জামাত সমর্থিত। অর্থাৎ জামাত সমর্থিত একজন লোক, তিনি স্যাক্রিফাইস করলেন নিজেকে তার দলের বা তার আমির সমর্থিত আমিরের ইজ্জত রক্ষার জন্য। আবার ডিবিএতে ইনভলভ হলো তাকে গ্রেপ্তার দেখিয়ে এটাকে মিনিমাইজ করার জন্য। এত নাটক তো দরকার ছিল না ভাই। ওই যে বললাম, ওই দুইটা জিনিস শুধু দেখান যে আপনি বলছেন সরকারি একটা সংস্থা জামাতে ড্যামেজ কন্ট্রোলের জন্য কাজ করেছে, সরকারি একটা সংস্থার কোনো একটা বিশেষ কর্নার। আচ্ছা, এই অভিযোগটা আমি করছি না, আমি করতে বাধ্য হচ্ছি সংবাদ মাধ্যমে, জাতীয় সংবাদ মাধ্যমে যে সকল সেগুলোর উপর ভিত্তি করে, সেগুলোর উপর ভিত্তি করে। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। যোগ করে দেই, জি, তারা দেখেন ইস্তেহার নিয়ে আর একটা ড্যামেজ করেছে। ইস্তেহারে দুইটা জিনিস করেছে। এক হইল তারা একজনও নারী প্রার্থী দেয়নি, আবার ইস্তেহারে বলছে পর্যাপ্ত সংখ্যক নারী মন্ত্রী বানানো হবে। যখন দেখছি যে ওইখানে একজন নারীকে আপনি যোগ্য মনে করেন না প্রার্থী করার জন্য, তা আপনি যদি টেকনোক্র্যাট কোটায় 6%ও দেন, 30 জনে পাবে 3 জন, 60 জন হলে 6 জন, সবই নারী দিবেন, তাহলে সেই যোগ্য নারী কারা? তাদের কেন প্রার্থী করলো না? দ্বিতীয় ব্লান্ডার যেটা পরে নিশ্চয়ই একটু বিস্তারিত আমি বলতে চাই, যে তাদের ইস্তেহারে
পড়ার জন্য একটা রুচি দরকার, আস্থা তৈরি হওয়া দরকার না? আমি সেই যে আলোচনাতে ছবিগুলো যাব এসছে, শান্ত সেই ভাই। ছবিগুলা পর্যন্ত তারা নিজস্ব কালচার, নিশ্চয়ই নিজের দেশ, নিজেরটা নিশ্চয়ই দেওয়ার সেটা মতো চুলচেরা বিশ্লেষণ সক্ষমতা কেন হবে। রাখলো না? একই সাথে নাকি অন্য উদ্দেশ্য আছে? বিএনপি সেটা আমাদের আগামীকালকে ভাবতে হবে। যে ইশতেহার দিবে সেই ইশতেহারে কি থাকতে যাচ্ছে সেটারও একটা ইনসাইট আপনি নিশ্চয়ই আমাদেরকে দিবেন বা চেষ্টা করবেন। সামাদ শারমিন, এই প্রসঙ্গেই আসতে চাই, যেই পোস্ট নিয়ে এত কথা, সেই পোস্টের প্রথম অংশে বলা হচ্ছে যে নারী প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত, নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না, জামায়াতে এটা অসম্ভব, এটা আল্লাহ এটা অনুমোদন করেননি। আমার মনে হয় এই অংশটা নিয়ে সম্ভবত কোনো বিতর্ক নেই, কারণ এই একই ধারার কথাবার্তা আল জাজিরার সাথে সংবাদ যেই সাক্ষাৎকার সেখানে জামাত আমির বলেছিলেন। পরবর্তী যেটা অংশ, যেটা নিয়ে আসলে এত জলঘোলা, আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় বা নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, এটা পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়। আমি এটা সপক্ষে কিছু বলবো না, যেহেতু জামাত এটা দাবি করছে, তারা দেয়নি। আমি শুধু জানতে চাই, এনসিপি যেহেতু একটা নির্বাচনী জোটে আছে, আপনার জোট সঙ্গী কর্মজীবী নারীকে কোন চোখে দেখে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ আলোচক এবং এটিএন নিউজের সকল কলাকুশলী দর্শকদের শুভেচ্ছা, সালাম। আমার কাছে মনে হয় যে আমি একাধিকবার আমার অপোজিশন তো ক্লিয়ার করেছি, ঠিক এনসিপি জোটসঙ্গী হিসেবে এই বিষয়ে মন্তব্য যদি আপনি আমার কাছ থেকে আশা করেন, এটা একটু সমস্যাজনক। মানে আশা করাটাও যেমন সমস্যাজনক, আমার জন্য উত্তর দেওয়াটাও সমস্যাজনক, কারণ আমি একাধিকবার বলেছি যে এই জোটটা আসলে যেমন জামাত একটা ব্লান্ডার করবে, জামাত একটা সমস্যা করবে, সেটার আসলে পুরো মানে ড্যামেজ কন্ট্রোল এনসিপিকে করতে হয়, কারণ এনসিপির আসলে কথা বলার অনেক লোক আছে। আপনি জানেন যে এখানে আমাদের টক শো বা বিভিন্ন জায়গায় ফোরামে আমাদের যারা আছে, আমাদের ইয়াং নেতৃত্ব অনেক বেশি ভাইব্রেন্ট, তাদেরকে বেশি ডাকা হয় এবং তাদের প্রতি আশা ভরসাও মানুষের বেশি। কিন্তু জামাতের যারা আছেন তারা আসলে না ডিফেন্ড করতে পারেন, না এটা নিয়ে আসলে সঠিক মন্তব্য করতে পারেন। এটা দেখা যায় যে এইটাই করতে থাকতে হবে। এটাই আমি বলেছিলাম যে এটা মানে তাহলে কি জামাত এই জন্যই এনসিপি কে দলে নিয়েছে? নির্বাচনের আসলে ভোটের হিসাব নিকাশ যখন এই সিদ্ধান্তগুলো হয়, সেই সিদ্ধান্ত যারা নিয়েছেন একমাত্র তারাই এই পুরো ব্যাপারটা খোলসা করে বলতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানে এনসিপি তার যে রিয়েল ইন্টেনশন, একদম তার যে একদম গভীরগত ইন্টেনশন, যেটা নির্বাচন আসলে সকলেই এক ধরনের উদ্ভ্রান্ত এবং পাগল প্রায় হয়ে যায় নির্বাচনের সময়টা যখন চলে আসে, কিন্তু তাছাড়াও একদম শান্ত অবস্থায় একটা মানুষ কেমন, একটা সংগঠন কেমন, শান্ত অবস্থায় একটা পুরো রাজনৈতিক দল কেমন, এইটা হচ্ছে তার রিয়েল অবস্থা। ক্রিটিক্যাল সিচুয়েশনে অনেকে অনেক রকম অ্যাটিটিউড করতে পারে। এনসিপি এতদিন ধরে যা বলেছে, এনসিপি বারবার শুরু থেকে বলেছে যে এই অভ্যুত্থানে নারীর পার্টিসিপেশন তারা মানে এনসিপি একদমই খুব প্রায়োগিক জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয় এবং নারীদের অভিগমন এবং সেই সাথে সামাজিক অংশগ্রহণ, রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাটা তার লক্ষ্যমাত্রার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। এইটা সবসময় এনসিপি বলেছে। স্বভাবতই রাজনৈতিক জায়গায় যদি আমি মানে নারীকে ভালো জায়গায় রাখি, আমি কর্মজীবী নারীকে ব্যবস্থাপনায় যে আমি কর্মজীবী নারীকে পিছিয়ে রাখবো, এই দুইটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ একটা আরেকটাকে ফ্যাসিলিটেট করে, সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে একটা সহায়তার বলয় তৈরি করে। আমার কাছে মনে হয় যে তবে কর্মপরিবেশ নিয়ে আমাদের যেই ইশতেহার বা দফা দাবি সবকিছু যেমনটা আছে, মানে এনসিপি এই নারীর কর্মপরিবেশ বা কর্মজীবী নারীকে নিয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি আর জামাতের দৃষ্টিভঙ্গি কি এক? নির্বাচনী কার্যক্রম তো আপনি এখনো চালাচ্ছেন, এখনো আপনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপির, নির্বাচনী যে কার্যক্রম চালাচ্ছেন যুগপথভাবে জামাতের সাথে, আপনি মাঠে কি দেখছেন আসলে? মানে আমার ক্ষেত্রে আমি এটাই বললাম যেটা মুশকিল, কারণ আমি নির্বাচনের মানে এই বিষয়টার কারণেই, এই জোটের কারণেই আমি নির্বাচন এবং সাংগঠনিক সকল ধরনের কার্যক্রম মানে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের থেকে আমি বিরত আছি। আর এখন নির্বাচন যার কারণে সেই দায়টা আপনি এই মুহূর্তে নিতে যাচ্ছেন না। না, দায় না, আমি আসলে ব্যাখ্যাই করতে পারবো না, জানি না। ঠিক আছে, মানে কিন্তু আমার কাছে মনে হয় যে কর্মজীবী নারীদেরকে মানে যেই পলিসি যেগুলো আসলে সবাই গড়পড়তা বলে, যেমন ডে কেয়ার সেন্টার, বাস সার্ভিস, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং মহিলা পুলিশ নিয়োগ, হটলাইন, যখন প্রয়োজন হবে হটলাইনের যোগাযোগ করা এবং সুগম পরিবেশ সৃষ্টি করা, এই সব কিছু এনসিপি বলে। কিন্তু এনসিপি যেটা বলে না সেটা আমি বলি, যে আমি মনে করি যে আমাদের এখানে একটু সময় দেওয়া যাবে কি শান্ত ভাই? আমার কাছে মনে হয় যে আমাদের পুরো স্টেটটা আমরা আসলে দেখি একটা পাওয়ারের প্রতিষ্ঠান হিসেবে। সো আমি আসলে স্টেটটাকে যেভাবে দেখি সেটা আমি বলি,
আমি মনে করি স্টেটের প্রত্যেকটা যন্ত্রাংশ এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এবং পুরো স্টেটটাকে কিভাবে দেখা উচিত এটার একটা দৃষ্টিভঙ্গি আমার কাছে আছে, মানে আমি যেভাবে দেখতে চাই আর কি, আমি যেভাবে এক্সপেক্ট করি সেটা হচ্ছে কেয়ার গিভিং ইনস্টিটিউশন একটা যেমন হওয়া উচিত, সেইটা আপনার আসলে স্টেটের একটা মূলগত ধারণার ভিতরে থাকতে হবে, এবং যে যে কেউ যদি এটাকে দাবি করে তার রাজনৈতিক দলেও এটা থাকতে হবে। তার মানে হচ্ছে অ্যাজ এ স্টেট এবং কেয়ার গিভিংটা কি, যেমন ধরেন আমরা যে স্বাস্থ্য খাতে এবং ধরেন এডুকেশন, এই দুইটা খাত বিশেষত, এই খাতগুলোতে কিন্তু আমরা সার্ভিসটাকে খুব ম্যাটার করে, এবং আমরা দেখি যে এইসব খাতে নারীদের প্রচণ্ড পদচারণা আছে, এডুকেশন এবং হেলথ। এটার কারণ এটা কিন্তু কাকতালীয়ভাবে ঘটেনি, এই ঘটনাটা ঘটেছে কারণ আমরা এক্সপেক্ট করি নারীদের কাছ থেকে আমরা বেটার সার্ভিস পাই। এখন নারীদের কাছ থেকে আপনি বেটার সার্ভিস পাবেন, কিন্তু এটাকে আপনি এক্সপ্লয়েট করে আপনি ওখান থেকে ব্যবসা আদায় করবেন, এইটা হচ্ছে ইনভ্যালিড আমার দৃষ্টিতে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল যদি এই মন্ত্রণালয় এবং এই খাতগুলোকে সবচেয়ে গুরুত্বের জায়গা রাখে, তাহলে অবশ্যই তাকে তার যে স্টেট নিয়ে এবং নেশন নিয়ে তার যে ভিশন, আমি একটু শেষ করি স্টেট নিয়ে এবং নেশন নিয়ে তার যে ভিশন, এটা অবশ্যই টু ফেমিনাইজ দ্য স্টেট, মানে স্টেটের পুরো কাঠামোটাকেই আপনাকে ফেমিনিনিটি দান করতে হবে এবং কেয়ার গিভিং দান করতে হবে। সো এইটা আমি মনে করি এটা এনসিপির বলা উচিত। এখন সেটা আমার কাছে মনে হয় যে এটা আমরা আরো আর্গুমেন্ট, আমি আর ফার্দার বললাম না, আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে পারি। আচ্ছা, আমি মানে এই যেহেতু মূলত আপনি যেটা বললেন সেটা তো আসলে নির্বাচনী ইশতেহারের আলোকেই তৈরি করা, বা তেমনটা একটা পরিকল্পনা যদি পরবর্তীতে সরকারের ক্ষমতাতে যায়, ক্ষমতার অংশীদার হয়, সেইটার বাস্তবায়নটা কি হবে পরবর্তীতে নিশ্চয়ই এক্সিকিউশনের জায়গাতে আমি আপনার কাছে আসবো। স্বাগত শান্ত, আমি আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই। জামায়াত ইসলামী ইতোমধ্যে তাদের ইশতেহার ঘোষণা করেছে। তাদের ইশতেহারে তারা বলছেন যে নারীদেরকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে বা মন্ত্রিসভাতে যেই নারীদের অংশগ্রহণ তিনি বৃদ্ধি করবেন, কিন্তু এইবারে নির্বাচনকে ঘিরে এটা কেবলমাত্র জামায়াত ইসলামী বা এনসিপি নয়, এমনকি বিএনপির কাছ থেকেও অনেকের যা প্রত্যাশা ছিল, বলছেন যে অনেকে মনে করছেন যে বিএনপি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, অন্তত প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আশার প্রতিদান দিতে পারেনি। আপনি কিভাবে দেখেন? প্রথমত এটা বিএনপির প্রশ্নে যে কথাটা, সেটা আমিও মনে করি যে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা তাদের প্রাপ্য, সেই অনুসারে এটা আরও বাড়ানো দরকার ছিল। কিন্তু এই বাড়ানোটা হঠাৎ করে একদিনে হয় না। আগে থেকেই রাজনৈতিক ক্ষমতায়ন যদি দলের মধ্যে ওইভাবে সদিচ্ছা নিয়ে করতো, তাহলে তারা এখন যেই সংকটের কারণে প্রার্থীটা আরও বাড়াতে পারলো না, মাত্র 3.5% নারী প্রার্থী দিতে পেরেছে তারা, যেটা ন্যূনতম 5% দেওয়ার একটা রিকমেন্ডেশন ছিল, সেটা পারেনি। আগে থেকেই তারা এই দলের মধ্যে উইমেন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ওইভাবে আনতে পারেনি বা আনেনি। শেষ সময়ে এসে ইচ্ছা ছিল, সেটা আমি জানি, কিন্তু প্রত্যেকটা আসনে যখন নানানভাবে জরিপ চালিয়ে নানান অ্যাসেসমেন্টে ঠিক করা হয় যে কাকে প্রার্থী দিলে জিতিয়ে আনতে পারবো, তখন ওই একজন নারীর প্রতি সহানুভূতি থাকা কিংবা তাকে যোগ্যতর করে তোলবার প্রক্রিয়ার মধ্যে আনার ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয় না। তবে বিএনপির আরও আগে থেকে এটা উচিত ছিল, এবং আমার প্রত্যাশা থাকবে ভবিষ্যতে তারা এটা যতটুকু আছে এটা যাতে আরও বাড়িয়ে নেয়। আর ভারত জামাত ইসলাম প্রশ্নে, আপনাকে ইশতেহার প্রশ্নে একটা বিষয় বলি, ব্লান্ডার কি কি করছে বলছিলাম তো, তালিকাটা তো দীর্ঘ, যে আগে যে সময় দিয়েছেন শুধু হেডলাইনগুলো সব বলতে পারিনি। এরা আগে তোগুলি করলোই, যে নারীর প্রশ্নে যা তা করলো নিজেরা তাদের বক্তব্য দিয়ে, তারপরে করলো তাদের একজন প্রার্থী ঢাকা 17 আসনে একটা বাহিনীকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলল, সেটা একটা, সেটা যেতে না যেতেই আসলো তাদের নেতা ধরা পড়ে ভোটের সিল এবং জাল ব্যালট নিয়ে, সেটা নিয়ে মামলা হয়। সেটা যেতে না যেতেই গত রাতে দেখা গেল তাদের পুরান ঢাকা এক নেতার বাসা থেকে 152টা ক্রিকেটের ব্যাট আবিষ্কার করা হয়। তার মানে হচ্ছে জামায়াত যেরকম জাল ভোটের অভিযোগ আসছে, বোরকা পরে তারা বিভিন্ন রকমের অপকর্ম করাবে সেরকম অভিযোগ আসছে, তার সত্যতা বেরিয়ে আসছে। তারা ভোটারদের কাছ থেকে এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার নিচ্ছে, সেগুলো এক্সপোজড হচ্ছে, এবং টাকা ছড়িয়ে যে কিনবে ভবিষ্যতে, এটাও অস্বাভাবিক না যে দেখবেন যে জামাতের নেতারা এ টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে, জনতার হাতেই ধরা পড়বে প্রথমে, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ হবে। এটা হওয়া অস্বাভাবিক নয়। ফাইনালি যেটি ইশতেহার নিয়ে যেটা করেছিল জামায়াত, একটা খুব ভালো
ইস্তেহার করেছে বলে তারা দাবি করে। একদিনের মাথায় যে অ্যানালাইসিস আসছে, আপনি একটু সময় দিলে কয়েকটা মিনিট আমি 5-6টা ছবি একটু শোনাতে চাই। একটা ছবি দিয়েছে কর্মজীবী নারীদের সমাজ কল্যাণ চ্যাপ্টারে 37 অনুচ্ছেদে 8ম ভাগে। সেখানে যে ছবিটি তারা এখানে তুলে ধরেছে সেটি ভারতের কর্মজীবী নারীদের ছবি এবং এই জামাত ইস্তেহারে ব্যবহার করেছে। তারপরে আরেকটা ছবি ব্যবহার করেছে বাংলাদেশে। এইখানে আপনি জানেন যে এরকম গরু নিয়ে রাখাল যাচ্ছে, সেরকম একটা ছবি। এই ছবিটা যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে গিয়া 71 পাতায় ভূমি ব্যবস্থাপনায় গ্রামীণ জনপদে রাখালের গরু নিয়ে যাওয়ার যে ছবিটি, এটা ভারতের ছবি। এরপরে আসেন আপনি আরেকটা ছবি দিয়েছে, এই যে ধান মাড়াইয়ের এরকম একটা ছবি দিয়েছে। এই ছবিটা এটা হচ্ছে ভারতের ছবি, দিবাকর রায় নামে কলকাতার এক ফটো সাংবাদিকের তোলা ছবি এবং তার ওয়েবসাইটে ছবিটা দেয়া আছে এবং একই সঙ্গে সেই ওয়েবসাইটের ছবি এবং ভারতের ইস্তেহারের ছবি কম্পেয়ার করে হুবহু দেওয়া এইরকম। এইটার পরে আর একটা ছবি আছে যেটা এই 5ম ভাগে, এটা ভারতের বেশ কয়েকটি পোর্টাল এসে দেশের সংস্কৃতির অংশ হিসেবে। একটু আধা মিনিট টাইম দেন, আমি বলি। আর 2টা ছবি শুধু, যে এইটাও তাই। পরে এই যে স্কুলের ছোট শিক্ষার্থীদের যে ছবিটি, এই ছবিও তো উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত একটা ছবি, তাদের ওয়েবসাইট আছে 25 নম্বর অনুচ্ছেদে শিক্ষা ব্যবস্থায়। স্বাস্থ্য পরিবার কল্যাণে একজন নারী চিকিৎসক তিনি একটি শিশুকে চেক করছেন, এই ছবিটা ভারতের। এখন আপনি বলেন, এটা যারা প্রণয়নে যুক্ত ছিল আমরা কি তাদের যোগ্যতাকে দায়ী করব, নাকি এই ছবি দিয়ে তারা ভারতকে তুষ্ট করতে চায় যে ভারত যে তাদের ওন করে না, দেখাতে চায় যে আমরা আসলে তোমাদের সব কিছুকে এরকম গ্রহণ করব, তোমাদের সংস্কৃতি এদেশে চলবে, হাসিনার আমলে যা পেয়েছো তাই আমরা দিব, আমাদের ভুল বুঝো না, এই মেসেজ দিতে চায়? নাকি তাদের এই ডিপার্টমেন্টে যারা এটা করেছে তারা এতটা দক্ষ, তাহলে এই যে এত বাগড়ম্বর, তাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বিদেশে পিএইচডি ডিগ্রি আছে, যেহেতু জামাতের কোনো প্রতিনিধি আপনার এই অভিযোগ খণ্ডনের জন্য এই মুহূর্তে নেই, আমি এইটার উপরে, এই বিষয়টার উপরে মানে পরবর্তীতে কোনো আলোচনা এই মুহূর্তে করছি না। নিশ্চয়ই সামনে সার্বিনও এসে দায় নেবেন না, এটা আমি শুধু বানিয়ে বলছি না। এবং সেটা নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আপনি প্রথমেই তুলে ধরেছেন, সেটার জন্য সেটার আমার মনে হয় কাউন্টার জামাতের একজনকে বা তাদের দলীয় পক্ষে একজনকে আমার পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাবো। একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মনিয়াদা বলছি। জি বলুন। আমার প্রশ্নটা এনসিপির নেত্রীর কাছে। এনসিপি জামাতে যাওয়ার পরে যে এটা কি জামাতে লাভ হয়েছে না এনসিপির লাভ হয়েছে, নাকি আগে থেকে তো আমরা জানতাম এনসিপি জামাতের একটা আসান, এটা প্রমাণ হয়ে গেল এবারে তারা এই জোটে আসার পরে? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম শাহিন, আমি ঢাকা রামপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম তো পাকিস্তানি দেশের পক্ষে ছিল, তারা তো এই দেশ চাই নাই, জি, তবে তারা এই দেশে রাজনীতি করার, এই দেশের হাঁটতে যাওয়ার দাবি রাখে কিভাবে? আরো একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ফরিদপুর থেকে বলছি, জয়নাল আবেদিন। জি, আমার প্রশ্ন হলো আপুর কাছে। জি, আপুরা যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত দেখাইলো, আপুরা কোন বন্দোবস্তের ভিতরে চলে গেল, এটা আমি আপুর কাছে প্রশ্ন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 3 জন দর্শকের 2 জনের প্রশ্ন সামান্তা শারমিন আপনার কাছে। মনি হায়দার জানতে চাচ্ছিলেন এনসিপি কিসের লাভের আশায় জামায়াতের সাথে গেল, যে এনসিপি দল হিসেবে লাভ হলো কি? আগে সেই প্রশ্নের উত্তর জেনে আসি। মানে আমি ওভারঅল জবাবটা দিই। আমার কাছে মনে হচ্ছে তিনটেই আমাকে উদ্দেশ্য করে, মানে এটা তাই না, এরকমই মনে হয়েছে। তো আমি ওভারঅল জবাবটা দিই। ওনারা মানে যারা আমাদের প্রশ্নগুলো করছেন, কল করছেন, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই রাজনীতি সচেতন, আগের থেকেও ছিল। আমি চায়না গিয়েছিলাম, আপনি দেখেছেন যে আমাদের একটা ফর্মাল ট্যুরে, কিন্তু আমি গিয়ে তো আরেকটা জনপদ দেখার অভিজ্ঞতা হলো। আমি তো এর আগে কখনো দেশের বাইরে যাইনি।
ওই জনপদও দেখেছি, আমি এই জনপদটাও দেখছি। আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল, আপনি ইমাজিনও করতে পারবেন না কত তফাৎ। এখানের জুতা পালিশ করতে করতেও রাজনীতির কথা বলা মুচি আপনি পাবেন, আর ওখানে আপনি পিএইচডি ডিগ্রি আছে তারপরে রাজনীতির কথা বলবে না, এরকম অবস্থা। মানে অনেক পার্থক্য এই জনপদ দুটার। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে ওনারা প্রশ্নগুলো করছেন, এইটা আমাকে আসলে এই কারণেই আমাকে বিরোধিতা করতে হয়েছে। আমি তো আসলে ওনাদের জবাব দিতে পারবো না, আমার কাছে কোনো জবাব নেই। কালকেও আমাকে একজন রাস্তায় দাঁড়া করে আধা ঘন্টা উনি আমাকে বকাবকি করছেন। উনি সিনিয়র, আমাদের মানে অনেক সিনিয়র এবং আমার বিশ্ববিদ্যালয়ের, যে কেন আমরা এই কাজটা করলাম। এবং উনি এই বকাবকিটা আসলে ওনারশিপের জায়গা থেকে, নিশ্চয়ই তারেক রহমান বা হচ্ছে ওই লেভেলে সালাউদ্দিন আহমেদ, ওনার ওনার মানে ওনাদের লেভেলের কাউকে তো ওনারা এই বকাবকিগুলো করতে পারবেন না। আব্দুল্লাহ তাহের, মিয়া গোলাম পরোয়ার, শফিকুর রহমান, ওনাদেরকে এই বকাবকিগুলো করেন না। কিন্তু আমি কিন্তু আমার দলের অনেক সিনিয়র একজন, না আমাকে পাইছেন এবং উনি ওইটা বলতে পারছেন, এবং উনি আধা ঘন্টা 45 মিনিট আমাকে বকাবকি করার পরে বলছেন যে আপনাকে পেয়ে আজকে বকাবকি করে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো, এই কথা বলে গেছেন। আমি এক বর্ণও বাড়িয়ে বলছি না। সামনাপা, মানে আপনি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনার জায়গাটা পরিষ্কার করেছিলেন যখন এই জোটের সমীকরণটা সামনে আসলো। আপনি এখনো অনেক জায়গাতে বলছেন, মানে আপনি ব্যক্তিগতভাবে নিয়েন না, আমি শুধু একটা বেটার ক্ল্যারিফিকেশনের জন্য, এনসিপি এই মুহূর্তে দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেই সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আপনি একমত নন, আপনি সেটা বলছেন না, তাহলে আপনি কিসের আশায় এখন এনসিপিতে আছেন? এটা তো লম্বা উত্তর। আমি মনে করি যে আসলে মানে আমাদের যেটা প্র্যাকটিস নাই একটা দলের মধ্যে, এটা ওয়ান ফাইন মর্নিং আপনি একটা কমান্ডে সুন্দর একটা দল পেয়ে যাবেন, এটা ঘটে না কখনো। এটা ঘটে, এবং বাংলাদেশে যে প্র্যাকটিসটা আছে যে একটা কাল্ট ফিগার থাকে, সেটাকে কেন্দ্র করে আপনি চারদিকে একটা চতুর্মুখী বলয় তৈরি করেন এবং এটা দিয়ে আসলে পার্টিটা রান করে। কিন্তু আমাদের পার্টিটা আসলে ওরকম না। এবং আমি মনে করি যে মতাদর্শিক ও পোস্ট মতাদর্শিক জায়গাটা কিন্তু আমরা বলেছি, আমরা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই, এটা বলেছি। কিন্তু তারপরও আমাদের দেশে অনেকগুলো আনসলভ রাজনৈতিক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু এই দলটাকেও এফেক্ট করে। সো আমি যে পজিশনটা নিচ্ছি এটার ঐতিহাসিক কারণ, বর্তমান কারণ সব কিছু মিলিয়ে আছে। এই পজিশনটা শুধু আমি না, আরও অনেকেই ছিল দলে, এখনও আছে। এই যে মানে তাদের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আসলে দল মতাদর্শিকভাবে অন্য জায়গায় আছে, কিন্তু এটার একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মানে মতাদর্শিক একটা সংগ্রাম। আমি একটু শেষ করি যে এই সিস্টেমটা আসলে অনেক পার্টিতে কিন্তু ঘটে, কিন্তু আমাদের দেশের এই এই ঔপনিবেশিক আমলের পরে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো এটাতে অভ্যস্ত নয়। সো এটা ঘটে না বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে। আমি মনে করি আমার দল যে আমি এত বক্তব্য দিচ্ছি তারপরে তো এটা ধারণ করতে পারছে, এটা তো আপনি কল্পনা করতে পারেন এই পরিমাণ বিরোধিতা যদি বিএনপির বিরুদ্ধে করতে কোনো বিএনপি দলের একজন সদস্য আপনার মতো সমমনা, আরো আপনি একা তো না, আরো একজন থাকতে পারেন, কিন্তু দলগত অবস্থান, আপনার যে ব্যক্তিগত অবস্থান, আপনার দলগতভাবে তো সেই অবস্থানে নেই, থাকলে তো আর এই ধরনের প্রশ্নগুলোর আপনার এখন এইখানে একটা পার্থক্য আছে। আমার কাছে মনে হয় যে দলগতভাবে যেগুলো আপনি দেখেন যে এই মুহূর্তের এই জোটটা কি নাহিদ যে কথাগুলো বলেছে আমাদের আহ্বায়ক এবং আমাদের অসংখ্য নেতা সবাই এটা বলেছেন, 300 আসনে নির্বাচন, স্বতন্ত্র ইলেকশন, এই জিনিসগুলো কিন্তু বলেছেন, নিজেরাই কিন্তু নিজেদের কথা স্ববিরোধী অবস্থান নিয়েছেন। সো আমি ধরে নিচ্ছি আগের যে অবস্থানগুলো, সেই অবস্থানটা হচ্ছে এনসিপির পিওর পজিশন, আর নির্বাচনকালীন যে অস্থিরতা তৈরি হয় সেই কারণে তারা এটা করছেন। আমি ধরে নিচ্ছি তারা ফেরত আসবেন। সামান্তা শারমিন, আমি যেটা ধরি সেটা হলো দলের প্যাডে যে বক্তব্য আসে, দলের প্যাডে যে ঘোষণা দেওয়া হয় সেটাই দলের, এবং সেই প্যাডের ঘোষণা অনুযায়ী দর্শক আছে প্রশ্ন করছেন যে নতুন বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল সেই বন্দোবস্ত কোথায়, জামাতের সাথে এনসিপি যে তাদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেই প্রশ্ন আসছে। আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। সাক্ষাৎ সায়ন্ত, আপনার কাছে আসতে চাই, আরও একজন দর্শকের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সাথে একটু লেজ ধরাতে চাই। বিএনপি নেতারা ইদানিং বলছেন জামাত ইসলামী নেতারা মুনাফিক, তারা বেইমানি করছেন, অনেক অজস্র রাজনৈতিক বয়ান চলছে। দর্শক প্রশ্ন করেছিলেন জামাত পাকিস্তানপন্থী, এটা অবশ্যই এখন জামাত বিএনপির অনেক নেতারাও বলছেন। তো জামাতের রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশ করার ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে বিএনপি তো একটা বড় সময় সহায়ক ভূমিকা পালন করেছে, তাহলে জামাত এখন যে ব্র্যান্ডের রাজনীতি করছে সেই ব্র্যান্ডের রাজনীতির ক্ষেত্রে বিএনপি তার দায় এড়াতে পারে কিনা? না, এড়াতে পারে না, সোজা উত্তর। জামায়াত ইসলাম বাংলাদেশে আজকে যে পর্যায়ে আসছে, এর জন্য আমি জামায়াত ইসলামকে যতখানি দোষারোপ না করব তার থেকে বেশি দোষারোপ করি বিএনপি এবং আওয়ামী লীগকে।
কারণ বাংলাদেশে একটা নিষিদ্ধ যুদ্ধ অপরাধীর দল তাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। সেখানে একটা ব্যাখ্যা আছে যে ইনক্লুসিভলি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এত বড় মানে একটা জনগোষ্ঠীকে এরকম ইগনোর করে আলাদা রেখে দেশের শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়, যে কারণে শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধী ছাড়া বাকি সবাইকে যুদ্ধের পরের বছরই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান তার ধারাবাহিকতা সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগও দিয়েছে। এখন এটাকে আপনি যে ব্যাখ্যা দেন, পরবর্তীতে এসে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তিনটা দল তাদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করেছে। এখন তারা জামাতকে ব্যবহার করতে গিয়ে কখনো কখনো নিজেরা জামাত দ্বারা ব্যবহৃত হয়ে গেছেন, আর জামাত ফুলে ফেপে উঠেছে কিছুটা। এই দায় জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল ৮৬ নির্বাচনে এরশাদের অধীনে ওই অবৈধ নির্বাচনে জাতীয় আওয়ামী লীগ এবং জামাত ইসলাম গেল, এরশাদকে হেল্প করলো, এরশাদ তাদেরকে হেল্প করলো, এই আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি। পরবর্তীতে এসে বিএনপির সঙ্গে দীর্ঘমেয়াদী জোট করলো। 94-95 সালে শেখ হাসিনার সঙ্গে জামায়াতের তৎকালীন নেতা নিজামী সাহেব তারা বৈঠক করলেন, একসঙ্গে বসলেন, তার একটা কৌশলগত জোট। রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ বইতে লিখছে, ইট ওয়াজ এ টেকনিক্যাল অ্যালায়েন্স আচ্ছা করেছে। ফলে এই দলকে ব্যবহার করতে গিয়ে তাদেরকে যে প্রবৃদ্ধি ঘটিয়েছে, এই দায় এই বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল, বিএনপি, আওয়ামী লীগ তিনটার আছে, তবে জাতীয় পার্টি যেভাবে ব্যবহার করেছে সেই ব্যবহারকে বিএনপি ছাড়িয়ে গেছে 2001 এ একেবারে পতাকা তুলে দিয়ে। অবশ্যই বেশি। তাহলে সাথে ভাই আমি এই আলোচনা শেষ করব, একটা জিনিস যোগ করি, সেটা হলো এখন আবার এনসিপি যে জামায়াতের সঙ্গে গেল, এইটা ওই ধারাবাহিকতায় জামায়াতকে আরেক দফা কিন্তু এমপাওয়ার্ড করা হলো। এনসিপির এই তরুণ গ্রহণযোগ্য নেতারা তাদের সঙ্গে গিয়ে, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই দলগুলো জামায়াতকে ব্যবহার করার পরিস্থিতিতে তারা নিয়েছিল, পরে ব্যবহার করতে পেরেছে না, ব্যবহৃত হয়েছে, সে প্রসঙ্গ ভিন্ন, কারণ তারা বড় দল। আর এইখানে এনসিপি উল্টা জামাত দ্বারা ব্যবহৃত হচ্ছে। সামান্ত শারমিন, আপনার কাছে আসতে চাই। এনসিপির নির্বাচনী ইশতেহারের 15 নম্বর ধারাতে বলা হচ্ছে যে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তারা সৃষ্টি করবে, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য 10,000 কোটি টাকার তহবিলও তৈরি করবে। আমি জানতে চাই যে এই যে 1 কোটির মধ্যে নারীদের কত সংখ্যক নারীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসার কথা এনসিপি ভাবছে? আর নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন ক্ষমতায় গেলে জোটের সাথে সরকারের অংশীদার তারাও হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এনসিপির যে প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশা মেটেনি। এই বাস্তবতাকে সামনে রেখে জোটবদ্ধ অবস্থাতে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলেন যে কতটুকু মিটবে? না আসলে আমি প্রিভিয়াস যে আলাপটা ছিল ওখানে সময় স্বল্পতা ছিল, অনেক কিছু বলতে পারি নাই। আমার কাছে মনে হয় যেগুলা বলার দরকার, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো আপনি মানে যখন যারা এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক কাজ করছেন তাদের জন্য আপনি তুলে রাখবেন। এবং আমি যখনই আমি বেসিক্যালি আমি কোনো জায়গায় যেতে চাই না এই মুহূর্তে, এবং আসলে খুবই প্রেশার থাকে এক ধরনের, যে এবং আপনাদেরও চ্যানেল চালাতে হয় এবং আমারও একটা চাপ আছে, সব কিছু মিলায় কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট সময়, এটা আমি এনজয় করছি না। এবং আমি কিন্তু জানিয়েছি ডিফিকাল্ট না, শুধু বিব্রতকর ডিফিকাল্ট সবকিছু মিলেই আর কি। রাজনৈতিক একটা পর্যবেক্ষণ তো দিতেই পারেন, ধরেন আপনি অংশীদার না, আপনি রাজনৈতিক কর্মী হিসেবে তো একটা পর্যবেক্ষণ দিতে পারেন, আমি সেটা জানতে চাই। আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বা ইশতেহার কেন্দ্রিক কথাগুলো এটা তুলে রাখাই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেহেতু আসতে চাই না, আমি কিন্তু ওইটা নিশ্চিত করি যে ভাই আমি আসলেই জোটের সম্পর্কে, এই নির্বাচন সম্পর্কে মন্তব্য করাটা আমার জন্য খুবই কঠিন, যেহেতু আমার অনেক কিছু অজানা আছে, সো এবং বিরোধিতাও আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে নিই। সো আমি এমন না যে এবং আমি কিন্তু আমার পার্টি ধরেন এই যে আমাকে অ্যালাউ, মানে এক ধরনের অ্যালাউ না, এটা তো বাংলাদেশের আর কোনো পার্টির ক্ষেত্রে তো আপনি এটা ইমাজিনও করতে পারবেন না, ইম্পসিবল। মানে বিএনপির শুধুমাত্র আউটস্পোকেন যারা কথা বলে বিএনপির পক্ষে, তাদেরকে ছাড়া বিএনপি আর কাউকে বিশ্বাসই করে না। এটার একটা বাস্তব কারণও আছে, আপনি জানেন বিগত সময় কি হয়েছে। জামাতের তো ধরেন আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করে, যেহেতু তাদের পার্টির বিরোধিতা, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, সো তারাও এটা ইম্পসিবল, মানে পার্টিতে থেকে এটা ইম্পসিবল। একমাত্র এনসিপি সেখানে এটা করা যাচ্ছে,
আমি মনে করি এটা হচ্ছে মানে এটা অন্তত পার্টিটার গণতন্ত্রের জন্য এটা একটা সুফল বয়ে আনতে পারে, কিন্তু আসলেই এটা আমি কোনো পার্টির মানে মিস ইনফরমেশনও আমি ছড়াতে চাই না, আমি এটা বলেও নিই প্রত্যেকবার কোথাও যেতে চাই না, প্রথমত গেলেও আমি এটা জানিয়ে দিই যে আমি আসলে পার্টি সম্পর্কে জানি না এই মুহূর্তে। আচ্ছা, আমার মনে হয় আসলে এই কথার পরে আর নতুন করে কোনো কথা থাকে না। শান্ত ভাই, আপনার কাছে আসতে চাই, একেবারে সময় খুবই কম। ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, বলা হচ্ছে 46টাতে বিদ্রোহীরা খুবই শক্তপোক্ত অবস্থানে। আর ঐতিহাসিকভাবে ধর্মভিত্তিক দলগুলোর যে ভোট সেটা বিএনপি পেয়ে এসেছে। এবার সমীকরণটা একটু ভিন্ন। এই জোটের সমীকরণে যে বিএনপি যাদেরকে নিয়ে ভোটের রাজনীতিতে নেমেছে, যে জোট সঙ্গী, তারা কি আসলেই পারবে ওই যে ধর্মভিত্তিক রাজনীতির যে ভোটগুলো আছে সেই গ্যাপটা পূরণ করতে? আর এই 46টি আসন বা ৭৯ আসনে বিদ্রোহী প্রার্থী কিভাবে হ্যান্ডেল করছে? হ্যাঁ, কি দেখছেন? বিএনপির জন্য এটা একটা ডিফিকাল্টিজ অবশ্যই, যে বিএনপিতে চেইন অফ কমান্ডটা ওইভাবে কার্যকর না যেটা বামপন্থী দলে বা ধর্মভিত্তিক দলগুলোতে হয়। ফলে এখানে অতীতও দেখা গেছে এরকম বহু বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াতো, কিন্তু এইবার তাদের বিদ্রোহী ক্যান্ডিডেটের সংখ্যাটা বেশি হয়েছে জোটের নেতাদেরকে আসন ছাড়ার কারণে। জোটের নেতা যারা, তারা দলগতভাবে খুব শক্তিশালী না, তাদের দল খুব বড় বা শক্ত সামর্থ্য দল না, কিন্তু দলের দুই একজন নেতা আছেন যারা বেসিক্যালি ন্যাশনাল ফিগার, এবং তারা সংসদে আসলে সংসদ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, তাদের এমপি বানিয়ে আনতে পারলে ভালো। দল হিসেবে, বড় দল হিসেবে বিএনপি চায়, তার আকাঙ্ক্ষা তারা সংসদে আসুক। মানে সেজন্য বিদ্রোহী প্রার্থীদের মুখে বিএনপি পারবে তাদেরকে জিতিয়ে আনতে? সেজন্য তাদেরকে নমিনেশন দিয়েছে। এখন তাদেরকে দল নমিনেশন দিয়েছে, কাউকে কাউকে আবার এসে বিএনপিতে এসে জয়েন করে ধানের শীষও নিয়েছে। বিএনপির যে কোনো লেভেলের যদি তাদের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তাকে বহিষ্কার করছে। ফলে সর্বতোভাবে জোট থেকে দেওয়া প্রার্থীকে বিএনপি সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করছে। মানে ফলাফল কি বিএনপির পক্ষে আসবে কিনা? না, ধানের শীষ গোলায় উঠবে? এরপরও কেউ কেউ বিদ্রোহী যদি এত পৈরিতার মুখ জিতে আসে, তাহলে বুঝতে হবে ওই জোট সঙ্গী যারা আবার মরিয়া ছিলেন নমিনেশন নেওয়ার জন্য, তাদের একটু উপলব্ধি দরকার ছিল যে নমিনেশন না নিয়েও তো আমি সরকারে বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতাম। আমাদের এখানে সবাই শুধু এমপি হতে চায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আপনাকে, ধন্যবাদ সামান্তা শারমিন আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও এই পর্দায় দেখা হবে। এটি নিজের সঙ্গে থাকুন।